ওকে, কি অবস্থা তোমাদের সবার? আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানাও। আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। ওকে, ওকে, আমরা আকিফা, জি স্যার, ভিটি স্পিকার, হোয়াই, আচ্ছা তোমরা নাম, ফাহমিদা, জি স্যার। আচ্ছা তোমরা নাম দিয়ে ঢুকলে আমার জন্য সুবিধা হয়, কেমন? ওকে, আমি আজকে বলছি যে স্থির তড়িৎ শুরু করব। আমরা আর 1 মিনিট 2 মিনিট একটু অপেক্ষা করি। আজকে অল্প করে শুরু করব এবং অল্প করেই পড়বো। ওকে, ঠিক আছে। আমরা আজকে স্থির তড়িতের ক্লাস শুরু করতেছি। এই ক্লাসের একটা ভিডিও আমরা ইউটিউবে দিয়ে দিব, কেমন? আচ্ছা, ওকে। তো আমি স্লাইডে চলে যাচ্ছি সরাসরি। ওকে, ঠিক আছে, আমরা শুরু করছি আজকে। স্থির তড়িৎ, হ্যাঁ, স্থির তড়িৎ মূলত সৃষ্টি হয় ঘর্ষণের জন্য। আচ্ছা, যীশু খ্রিস্টের জন্মের, আমরা একটু স্লাইড গুলো লক্ষ্য করি। যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে, অর্থাৎ খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে, মানে এটা হচ্ছে কিন্তু আফটার খ্রিস্ট, অর্থাৎ এখন হচ্ছে 2020 সাল। যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে, মানে 2020-এর সাথে 600 যোগ করবে, অর্থাৎ 2620 বছর পূর্বের কথা বলছি। 2620 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলস, হ্যাঁ, থেলস, এটাকে থেলিস বলে থাকি আমরা, সর্বপ্রথম একটা ব্যাপার পর্যবেক্ষণ করেন। এক ধরনের একটা পাথর আছে যেটাকে আমরা সোলেমানি পাথর বলে থাকি। সোলেমানি পাথর বলে থাকি, এটাকে অ্যাম্বার বলা হয়। এটা হচ্ছে স্বচ্ছ এক ধরনের একটা পাথর, হ্যাঁ, সোলেমানি পাথর বা অ্যাম্বার। এবং এই যে অ্যাম্বার, অ্যাম্বার বা এটাকে আবার পাইন গাছের শক্ত আটাও বলা হয়। তাহলে সোলেমানি পাথরটা হচ্ছে আসলে পাইন গাছের শক্ত আটা, এটাকে অ্যাম্বারও বলা হয়, এটাকে সোলেমানি পাথরও বলা হয়। এটাকে রেশমি কাপড় দিয়ে যখন ঘষা হয়েছে, রেশমি কাপড় দিয়ে যখন ঘষা হয়েছে, তখন ওই অ্যাম্বারটা ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। ওকে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে থেলিস একটা ব্যাপার লক্ষ্য করেন, অর্থাৎ আবিষ্কার করেন। সেটা কি ছিল? সেটা হচ্ছে সোলেমানি পাথর অথবা অ্যাম্বারকে রেশমি কাপড় দিয়ে যখন ঘষা হয়েছিল, তখন এটি ছোট ছোট কিছু কাগজের টুকরাকে আকর্ষণ করে। তাহলে এই যে এখানে আকর্ষণ করার জন্য একটা যে ক্ষমতা তৈরি হয়েছে, এটাই হচ্ছে আসলে স্থির তড়িৎ। এখান থেকে আসলে স্থির তড়িতের সূচনা। এবং পরবর্তীতে ডক্টর উইলিয়াম গিলবার্ট পরবর্তীতে এই সম্বন্ধে বিস্তারিত অনুসন্ধান করেন
এবং পরীক্ষার সাহায্যে একটা জিনিস তিনি দেখান, সেটা হচ্ছে শুধু অ্যাম্বারই না, আরো অনেক পদার্থ আছে যেমন রাবার, কাঁচ, ইভোনাইট, ফ্লানেল প্রভৃতিকে ঘষলেও এরূপ ঘটনা ঘটে। তিনি এই ঘটনাটার নাম দেন তড়িৎ আহিতকরণ বা বিদ্যুৎ আহিতকরণ। তাহলে আমাকে একটু বলবে এতক্ষণ যা পড়লাম, মানে এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি ছিল? থেলিস একটা ব্যাপার পর্যবেক্ষণ করছে, সেটা হচ্ছে সোলেমানি পাথর অথবা অ্যাম্বারকে রেশমি কাপড় দিয়ে যখন ঘষছে তখন এটি ছোট ছোট কিছু কাগজের টুকরোকে আকর্ষণ করেছিল। হ্যাঁ, তো এই ঘটনাটাই হচ্ছে আসলে তড়িৎ আহিতকরণ বা বিদ্যুৎ আহিতকরণ। এবং পরবর্তীতে দেখা গেছে শুধু অ্যাম্বার বা রেশমি কাপড় না, আরো অনেক পদার্থ আছে, রাবার, কাঁচ, ইবোনাইট, ফ্লানেল প্রভৃতি, এদেরকেও ঘষাঘষি করলে এদের একটা আকর্ষণের ক্ষমতা তৈরি হয়, যেটাকে আসলে বলা হয় স্থির তড়িৎ। মানে এখান থেকে আসলে আমরা তড়িৎ ব্যাপারটাতে আসবো, মানে আহিতকরণেই আসবো। ওকে, শুরু করি। আচ্ছা, ঘর্ষণের ফলে আম্বারে সৃষ্ট যে অদৃশ্য শক্তি হয়, সে অদৃশ্য শক্তির নাম দেন তড়িৎ বা ইলেকট্রিসিটি। তাহলে আমাকে যদি প্রশ্ন হয় তড়িৎ নামটা কিভাবে আসছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে অ্যাম্বারকে ঘষার ফলে যে অদৃশ্য শক্তি সৃষ্টি হয় সেটার নাম দেওয়া হয়েছিল যে তড়িৎ অথবা ইলেকট্রিসিটি। গ্রিক ভাষায় ইলেকট্রন অর্থ হচ্ছে অ্যাম্বার। তাহলে খেয়াল করে দেখো, ইলেকট্রন ইলেকট্রন শব্দটার যে মিনিং গ্রিক ভাষায় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্বার। ওই অ্যাম্বার থেকে আসলে ইলেকট্রিসিটি শব্দটা আসছে এবং পরবর্তীতে আমরা ইলেকট্রিসিটি শব্দটাকে ব্যবহার করে থাকি। তাহলে ওকে, তাহলে এখানে আমরা আরো অনেকগুলো ব্যাপার পড়বো। তো আমরা মূলত থ্যালিসের যে এক্সপেরিমেন্ট সেটা সম্পর্কে জানলাম এবং অ্যাম্বার মানে যে ইলেকট্রন সেটা সম্পর্কে জানলাম। ওকে, এবার চলে আসি কিছু সংজ্ঞা সম্পর্কে। প্রথমে চলে আসি আধান ব্যাপারটা কি। ওকে, আচ্ছা, তোমরা কি জুমে আমার কথাগুলো পরিষ্কার বুঝতে পারতেছো? কোনো সমস্যা হচ্ছে একটু আমাকে জানাও তো। এবার চলে আসি। ওকে, ঠিক আছে, নিতু কমেন্ট করছো যে জি স্যার ক্লিয়ার শুনতে এসছি। জাকিয়া না স্যার, ওকে ঠিক আছে। তাহলে এরপরে চলে আসি আম্বারে, আচ্ছা সরি আধানে। ওকে, দেখি এই যে অ্যাম্বার যেটা ছিল, তাহলে একটা অদ্ভুত মানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ইম্পর্টেন্ট না উদ্ভূত না সরি, একটা আনকমন বিষয় তোমরা জানলা যে এই যে অ্যাম্বার যেটা, সেটাই আসলে হচ্ছে আসলে ইলেকট্রন। ইলেকট্রন শব্দটার গ্রিক যে ট্রান্সলেশন সেটা হচ্ছে আসলে অ্যাম্বার। দেখি, অ্যাম্বারকে রেশমি কাপড় দিয়ে ঘষলে এতে আধান বা চার্জ উৎপন্ন হয়। ওকে, তাহলে আমাকে বলছে আধান জিনিসটা কি। তো আমি বললাম যে অ্যাম্বারকে যখন রেশমি কাপড় দিয়ে ঘষা হয় তখন সেটা কাগজের টুকরাকে আকর্ষণ করে, তো সেখানে কিছু আধান বা চার্জ উৎপন্ন হয়। ওকে, তাহলে দেখো এটা সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি। ঘর্ষণের ফলে, অর্থাৎ ওই যে অ্যাম্বারকে রেশমি কাপড় দিয়ে ঘষেছিলে, ঘর্ষণের ফলে কোনো বস্তুতে, ঘর্ষণের ফলে কোনো বস্তুতে যার উপস্থিতিতে, অর্থাৎ ঘর্ষণের কারণে, কেউ স্লাইডে দাগ দিও না, কেউ একজন স্লাইডে দাগ দিচ্ছ, স্লাইডে দাগ দিও না। ওকে, ঘর্ষণের ফলে কোনো বস্তুতে, মানে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে যার উপস্থিতিতে সে বস্তু অন্য কোনো বস্তু বা বস্তু কণাকে আকর্ষণ করার শক্তি লাভ করে বা তার মধ্যে সঞ্চার হয়, তাকে আসলে আধান বলে। তাহলে আধান জিনিসটা কি? আধান জিনিসটা হচ্ছে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে, যেমন দেখো রেশমি কাপড়কে তুমি কার সাথে ঘষছো? রেশমি কাপড়কে তুমি অ্যাম্বারের সাথে ঘষছো, যার কারণে অ্যাম্বার ছোট ছোট কিছু কাগজের টুকরাকে আকর্ষণ করে। তাহলে রেশমি কাপড় দিয়ে অ্যাম্বারকে ঘষার কারণে অ্যাম্বারের মধ্যে এমন একটা জিনিস উপস্থিত হয়ে গেছে যেটা কাগজের টুকরাকে আকর্ষণ করে। অর্থাৎ ঘর্ষণের ফলে কোনো বস্তুতে যে জিনিসটা উপস্থিত হলে সেই বস্তুটা অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে, সেই জিনিসটাকে, সেই বস্তুটাকেই, সেই ব্যাপারটাকে আসলে বলা হয় আধান বা চার্জ। কেমন? আচ্ছা, এবার চলে আসি তড়িতাহিতকরণ। ওকে, ঘর্ষণের ফলে প্রত্যেক বস্তুই অন্য বস্তুকে কম বা বেশি আকর্ষণ বা বিকর্ষণ করার শক্তি অর্জন করে। অর্থাৎ ঘর্ষণের ফলে প্রতিটা বস্তুর মধ্যেই কিন্তু আকর্ষণ এবং বিকর্ষণ করার একটা শক্তি অর্জিত হয়। এই ঘটনাটাকেই বলে আসলে তড়িৎ আহিতকরণ। তাহলে আমাকে যদি প্রশ্ন করে তড়িৎ আহিতকরণ জিনিসটা কি, আমি বলবো ঘর্ষণের ফলে
ঘর্ষণের ফলে কোনো বস্তুতে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে আকর্ষণ বা বিকর্ষণ করার যে শক্তি অর্জিত হয়, এই যে ঘটনাটা, এটাকে বলা হয় আসলে তড়িতাহিতকরণ। ওকে, আচ্ছা, তড়িতাহিত বস্তুর ব্যাপারটা কি? ঘর্ষণের ফলে যে বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করে তাকে বলা হয় আসলে তড়িতাহিত বস্তু। ওকে, তাহলে তিনটা ব্যাপার। আধান জিনিসটা কি? ঘর্ষণের ফলে কোনো বস্তুতে কোনো বস্তুতে যার উপস্থিতিতে ওই বস্তুটা অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা আকর্ষণ করতে পারে, সেই বস্তুটাকে বলা হয় আসলে, সেই ধর্মটাকে আসলে বলা হয় আধান বা চার্জ। ঠিক আছে, আচ্ছা, তড়িতাহিতকরণ, ঘর্ষণের ফলে প্রতিটা বস্তুই কিন্তু কম বেশি আকর্ষণ বা বিকর্ষণ করার শক্তি অর্জন করে, এই ঘটনাটাকে বলা হয় আসলে তড়িতাহিতকরণ। তড়িতাহিত বস্তু, এই যে দেখো রেশমি কাপড়কে ঘষলাম অ্যাম্বারের সাথে, তাহলে অ্যাম্বার হয়ে গেছে মনে করো নেগেটিভ, আর রেশমি কাপড় হয়ে গেছে মনে করো পজিটিভ। তাহলে এই যে পজিটিভ নেগেটিভ হওয়া, এটাই হচ্ছে আসলে তড়িতাহিত বস্তু। ওকে, তড়িৎ ব্যাপারটা কি? স্থির বা গতিশীল। আচ্ছা, আধান কিন্তু স্থিরও হতে পারে আবার গতিশীল হতে পারে। যদি আধান স্থির হয় তাহলে তার প্রকৃতি বা প্রভাবকে বলে স্থির তড়িৎ, আর আধান যদি গতিশীল হয় তার প্রকৃতি বা প্রভাবকে বলে চলতড়িৎ। তাহলে আমরা বুঝলাম স্থির বা গতিশীল আধানের প্রকৃতি বা প্রভাবকে আসলে তড়িৎ বলে। তড়িৎ আবার দুই ধরনের, যদি আধানটি গতিশীল হয় তাহলে চলতড়িৎ, আর আধানটি যদি স্থির হয় তাহলে হচ্ছে স্থির তড়িৎ। আচ্ছা, তোমরা কি আমার যে এতক্ষণ ধরে তড়িৎ পর্যন্ত যা বললাম তা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি এর পরের টপিকটাতে চলে যাচ্ছি। ওকে, এর পরের টপিকটাতে আমি চলে আসতেছি। আচ্ছা, যা কি একটা প্রশ্ন করছো, স্যার এই ক্লাসটা কি আশা করি পাওয়া যাবে? স্যার ইভোনাইট কি? হ্যাঁ, আসবে, একটু পরেই আসতেছি ব্যাপারটাতে। ওকে, দেখি। আচ্ছা, ওকে, জাস্ট এ মিনিট। ওকে, আচ্ছা, এই যে তোমাদের একটা প্রশ্ন ছিল যে ইভোনাইট দণ্ড এবং এই ব্যাপারটাকে, আমি একটু তোমাদেরকে এটাও একটু দেখাই আসি। আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে চিত্র এখানে আমি কিন্তু দিয়েছি, এখানে এই যে যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে আসলে বলা হয় তোমার অ্যাম্বার। ওকে, তোমাদের এই যে থ্যালিস, এটা হচ্ছে থ্যালিস, তখন আসলে ছবি ছিল না, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি থ্যালিস। এর একটা মূর্তি আছে, এটা হচ্ছে থ্যালিস। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্বার। হ্যাঁ, অ্যাম্বার দেখতে এমন হয়। আর এটা যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পাইন গাছের শক্ত আটা বা রেশমি কাপড় যেটাকে আমরা বলি। তো এই যে অ্যাম্বারের সাথে রেশমি কাপড়ের ঘর্ষণের ফলে কিন্তু সর্বপ্রথম এই যে স্থির তড়িৎ বা তড়িতাহিতকরণের ধারণাটা আসছে। হ্যাঁ, এবং তখন কিন্তু একটা নাম ছিল, নামটা একটু জেনে নাও, একটু আনকমন বিষয়, ইলেকট্রন। বানানটা একটু দেখে নাও, ইলেকট্রন, তখন নামটা ছিল বানান ইলেকট্রন। আর এটাকে বলা হয়, এটা হচ্ছে একজন গ্রিক দার্শনিক থ্যালিস। আর ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে হচ্ছে আসলে অ্যাম্বারের যে ব্যাপার, সেটাই ছিল আসলে ইলেকট্রন। কেমন? আচ্ছা, আমি আবারও চলে যাচ্ছি, দেন আমি ওকে, আমি আবার আমার স্ক্রিনে চলে যাচ্ছি। ঠিক আছে, চলে আসি। তড়িৎ। তড়িৎ আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে আমাদের চলতড়িৎ। স্থির তড়িৎ ব্যাপারটা কি? স্থির আধানের যে প্রভাব বা ক্রিয়া তাকে বলা হয় স্থির তড়িৎ, এটা আগেও বলেছি। আর গতিশীল আধানের যে প্রভাব বা ক্রিয়া তাকে বলা হয় চলতড়িৎ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখলাম যে তড়িৎ ব্যাপারটা কি। এরপর তড়িতের দুই ধরনের প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। ওকে, আচ্ছা,
এর মধ্যে আমি একটা ব্যাপার তোমাকে একটু বলে রাখি, এই যে চার্টটা খেয়াল করো, এই ব্যাপারগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। চার্টটা খেয়াল করো তুমি, চার্টের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো নাম আছে। এখানে প্রায় 18টা পদার্থ আমি দিয়েছি তোমাদের জন্য। এটা হচ্ছে ফার, এটা একটা পদার্থ। এটা হচ্ছে পশম বা ফ্লানেল, হ্যাঁ। গালা, এটাও একটা পদার্থ। কাঁচ, এটা তো তোমরা জানো। অব্র, বিড়ালের চামড়া, ক্যাট স্কিন। রেশম, সিল্ক। তুলা, কটন। কাঠ, উট। মানুষের দেহ, হিউম্যান বডি। আম্বার, রাবার, রজন, ধাতু, গন্ধক। ইভোনাইট, এটা হচ্ছে একটা পদার্থ, ধাতু, যেমন প্লাটিনাম, হ্যাঁ। তারপর হচ্ছে স্যালুলয়েড। তাহলে এখানে প্রায় 18টা পদার্থ আমি দিয়েছি। এই 18টা পদার্থের ঋণাত্মকতা প্রথমে, মানে আজ ধীরে ধীরে, অর্থাৎ 1 নম্বর চার্ট যেটা দেখতে পাচ্ছ তার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, আর 18 নম্বর যে চার্টটা দেখতে পাচ্ছ তার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, ফার, অব্র, ইভোনাইট এগুলো বুঝবে না কেমন? এগুলো আমি তোমাকে চিত্র সহ দেখাবো। তো আমি এখানে 18টা পদার্থের কথা বলেছি, তোমরা এটা তো বুঝতে পারতেছো যে স্যার এখানে 18টা পদার্থের কথা বলেছে, মানে 18 রকম পদার্থের কথা বলেছে, কেমন? ওকে, এই 18 রকম পদার্থ কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমি তোমাকে বলবো। তার আগে আমি একটু বোর্ডে গিয়ে একটা বেসিক জিনিস তোমাদেরকে বোঝাই। ওকে, তোমরা একটু বোর্ডে খেয়াল করো, একটা বেসিক ব্যাপার আগে আমার তোমাদেরকে একটু বোঝাতে হবে। সেটা হচ্ছে, ধরো এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, এটা হচ্ছে এ পদার্থ, আর এটা হচ্ছে বি পদার্থ। ওকে, এই দুটো বস্তুকে তুমি ঘষছো। ওকে, এই দুইটা বস্তুর মধ্যে তুমি ঘর্ষণ করছো, এ এবং বি তুমি ঘষছো। আচ্ছা, ঘষার কারণে যখন দুইটা বস্তুকে ঘষা হয়, কেমন? যখন দুইটা বস্তুকে ঘষা হয় তখন ঘর্ষণের কারণে তাদের মাঝখানে কিছু ইলেকট্রন মুক্ত হয়। অর্থাৎ দুটো বস্তুকে ঘর্ষণের ফলে মাঝখানে কিছু ইলেকট্রন মুক্ত হয়। ঠিক আছে, তুমি ধরে নিলে এই দুটাকে তুমি ঘষছো, এবং এই যে ঘষার কারণে এই মাঝখানে কিছু ইলেকট্রন মুক্ত হয়েছে। ধরো মাঝখানে একটা ইলেকট্রন মুক্ত হয়েছে, মনে করো একটা ইলেকট্রন, কেমন? তাহলে আরেকবার আসো কথায়, এই দুটো বস্তুকে ঘর্ষণের কারণে মাঝখানে একটা ইলেকট্রন মুক্ত হয়েছে। ওকে, এখন এই যে মুক্ত হওয়া ইলেকট্রনটা কার দিকে যাবে? এ এর দিকে যাবে না বি এর দিকে যাবে, সেটা নির্ভর করবে ইলেকট্রনকে কে বেশি টানতেছে তার উপর। পৃথিবীর প্রতিটা জিনিস, পৃথিবীর প্রতিটা বস্তু ইলেকট্রনের প্রতি একটা টান দেখায়, ইলেকট্রনকে আকর্ষণ করে। পৃথিবীর প্রতিটা বস্তু ইলেকট্রনকে আকর্ষণ করে, তবে সমানভাবে না। কেউ বেশি আকর্ষণ করে, কেউ কম আকর্ষণ করে। ধরো এ এবং বি দুইটা বস্তু আমি নিয়েছি, এদের মধ্যে এ বেশি আকর্ষণ করে বি থেকে, অর্থাৎ এ ইলেকট্রনকে বি থেকে বেশি আকর্ষণ করে, এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এই যে তাদের মাঝখানে যে ইলেকট্রনটা মুক্ত হয়েছে, যেহেতু এ বি থেকে বেশি আকর্ষণ করে, তাই ইলেকট্রনটা এর কাছে চলে যাবে। আর ইলেকট্রনটা এর কাছে চলে যাওয়ার কারণে এ হয়ে যাবে নেগেটিভ আর বি হয়ে যাবে পজিটিভ। তাহলে খেয়াল করে দেখো, এ হয়ে গেছে নেগেটিভ, বি হয়ে গেছে কিন্তু পজিটিভ। কিছুক্ষণ পর তুমি করলা কি, আরেকটা বস্তু নিলা, হ্যাঁ, আরেকটা মেটাল নিলা, এটা হচ্ছে বি, ওই আগের বিটা, তবে নতুন আরেকটা মেটাল আনছো যেটা হচ্ছে সি। এই বি এবং সি এর মধ্যে ঠিক আগের মতন এই ঘর্ষণের ফলে একটা ইলেকট্রন মুক্ত হয়েছে, তবে এবার ব্যাপার হচ্ছে বি সি থেকে বেশি, অর্থাৎ বি ইলেকট্রনকে সি থেকে বেশি আকর্ষণ করে, যার কারণে এই যে ইলেকট্রনটা মুক্ত হয়েছে এবার এটা কার দিকে যাবে? যেহেতু বি এবার বেশি আকর্ষণ করে, তাহলে এই ইলেকট্রনটা বি এর কাছে চলে আসবে, অর্থাৎ বি হয়ে যাবে নেগেটিভ এবং সি হয়ে যাবে পজিটিভ। তাহলে খেয়াল করে দেখো মজার ব্যাপার, একটু আগে কিন্তু এ নেগেটিভ হয়েছিল, বি পজিটিভ হয়েছিল, কারণ এর ইলেকট্রনের প্রতি টানটা বি থেকে বেশি ছিল। বাট এবার কিন্তু বি নেগেটিভ হয়েছে, সি পজিটিভ হয়েছে, কারণ এবার বি এর টানটা সি থেকে বেশি। তাহলে এই যে একটা ব্যাপার, সেটা হচ্ছে দুইটা বস্তুকে ঘর্ষণের ফলে যে বস্তুটা এখন নেগেটিভ হয়েছে, সেই বস্তুটা কিন্তু কিছুক্ষণ পর আর একটা বস্তুর সাথে ঘর্ষণের ফলে পজিটিভ হতে পারে। তো নেগেটিভ বা পজিটিভ হবে কিনা সেটা ডিপেন্ড করবে যার সাথে ঘষতে হচ্ছে তার উপরে। অর্থাৎ দুইটা বস্তুকে ঘর্ষণ হলে যার ইলেকট্রনের প্রতি টান বেশি হবে তার দিকে ইলেকট্রন বেশি ঢুকে যাবে এবং সে হবে নেগেটিভ চার্জ, আর একটা বস্তু হবে পজিটিভ চার্জ। তাহলে এটাই হচ্ছে মূল বেসিক ব্যাখ্যা। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্টে জানাও তো, আমি এতক্ষণ যে কথাটা বলেছি সেটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো। ওকে,
আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা হচ্ছে কোনো বস্তু সবসময় নেগেটিভ হবে না, সে নেগেটিভও হতে পারে, সে পজিটিভও হতে পারে। তাহলে নির্ভর করছে ঘর্ষণের উপর। অর্থাৎ এই যে দুটো কলম দেখতে পাচ্ছ, দুটো কলমকে ঘষছি, মনে করো এটা আজকে পজিটিভ হয়েছে, কিন্তু আমি যদি আরেকটা কলম নিয়ে ঘষি, ধরো ডাস্টার দিয়ে ঘষলাম, তাহলে এটা কিন্তু নেগেটিভও হতে পারে। তাহলে কোনো একটা বস্তু সবসময় পজিটিভ হবে বা সবসময় নেগেটিভ হবে সেটা ফিক্স না, নির্ভর করছে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার উপর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দুটো বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করা হয়, অর্থাৎ দুটো বস্তুকে যদি ঘষা হয়, তাহলে দুটো বস্তুর মধ্যে যার ইলেকট্রনের প্রতি টান বেশি, ইলেকট্রনগুলো তার দিকে ঝুঁকে যায় এবং সে নেগেটিভ চার্জে চার্জিত হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার আমি আবারও স্লাইডে চলে যাচ্ছি, কেমন? এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এই স্লাইডের মধ্যে, এবার স্লাইডটা সম্পর্কে আমি তোমাকে বলি, এতক্ষণ তো বোর্ডে বুঝাই আসছি, এবার স্লাইডটা সম্পর্কে বলি। এই স্লাইডের মধ্যে তড়িৎ ঋণাত্মক আস্তে আস্তে নিচের দিকে গেলে বাড়তে থাকে। মানে 1 নাম্বার পদার্থটা থেকে 2 নাম্বার পদার্থের ইলেকট্রনের প্রতি টান একটু বেশি, 3 নাম্বারটা আরেকটু বেশি, 4 নাম্বারটা আরেকটু বেশি, 5 নাম্বারটা আরেকটু বেশি। এভাবে যতই নিচের দিকে নামতে থাকবে তত ইলেকট্রনের প্রতি টান বাড়তে থাকবে। তাহলে এখানে ইলেকট্রনের প্রতি টান সব থেকে কম কার? 1 নাম্বার পদার্থ অর্থাৎ ফারের। আর সব থেকে বেশি ইলেকট্রনের প্রতি টান কার? সেলুলয়েডের। আচ্ছা, তো তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি, একটা এমসিকিউর মতন প্রশ্ন করি, যেমন গ্লাস এবং বিড়ালের চামড়া, মানে ক্যাট স্কিন, গ্লাস এবং ক্যাট স্কিন, এই দুটোর মধ্যে কার ইলেকট্রনের প্রতি টান বেশি? বলো তো দেখি আমাকে, গ্লাসের নাকি ক্যাট স্কিনের? গ্লাস এবং ক্যাট স্কিন এই দুটোর মধ্যে কার ইলেকট্রনের প্রতি টান বেশি বলো তো? ক্যাট স্কিন নাকি গ্লাসের? আমাকে কমেন্টে জানাও। ফাহমিদা বলছো ক্যাট স্কিন, ভেরি গুড। ক্যাট স্কিন, রাইট রাইট, ক্যাট স্কিন। কারণ হচ্ছে আমরা যতই, আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝতেছো, আমার খুবই ভালো লাগতেছে। তাহলে আমরা এই যে চারটা থেকে একটা জিনিস শিখলাম যে স্যার 1 নাম্বার পদার্থটা ইলেকট্রনের প্রতি টান আছে, 2 নাম্বারের বেশি টান আছে, 3 নাম্বারের বেশি টান, 4 নাম্বারের আরো বেশি, এমন করতে করতে 18 নাম্বারের সব থেকে টান বেশি, আর 1 নাম্বারের টান হচ্ছে সব থেকে কম। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে আমি একটা মজার জিনিস বলি। আমাদের চারপাশে কিছু ময়লা উড়ে, হ্যাঁ, যেগুলাকে আমরা বলে থাকি অ্যাজমা। ওই যে বলে না হাঁপানির সমস্যা আছে, হাঁপানির সমস্যাটা হয় মূলত ধুলোবালির কারণে। ওই ধুলোবালিটাকে বলা হয় অ্যাজমা। ওকে, তাহলে এই যে অ্যাজমা, আমাদের চারপাশে কিছু অ্যাজমা অর্থাৎ ময়লা উঠতে থাকে, হ্যাঁ। তো রাতের বেলা যখন গাড়ির লাইট জ্বালানো হয়, তখন ওই উড়ন্ত ধূলিকণা অর্থাৎ এই যে অ্যাজমাগুলোকে দেখা যায় চোখে। শীতকালে এগুলো বেশি চোখে পড়ে, হ্যাঁ। এই অ্যাজমাগুলো না ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে আমাকে একটু বলো তো অ্যাজমা কি চার্জ বিশিষ্ট? অ্যাজমা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এটা মাথায় রেখে দাও। অ্যাজমা মানে ময়লাগুলো হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এগুলা আমাদের চারপাশে পরিবেশে উঠতে থাকে। ওকে, এবার আমি একটা ব্যাপার তোমাকে এক্সপ্লেন করব। ধরো আমাদের বাসায় গ্লাস, এই যে আমাদের বাসায় কাঁচ আছে, হ্যাঁ, কাঁচের একটা গ্লাস, কাঁচের গ্লাস মানে আমি আসলে বুঝাতে যাচ্ছি কাঁচের উইন্ডো, হ্যাঁ, থাই গ্লাস আর কি। আচ্ছা, কাঁচের একটা উইন্ডো, তো এই যে গ্লাসের উইন্ডো, এটাকে আমরা পরিষ্কার করব। তো আমি শীতকালে এটা পরিষ্কার করতে যাচ্ছি, মানে আমার ঘরের গ্লাস পরিষ্কার করতে যাচ্ছি, তাহলে আমি কি ইউজ করব? আমি কি পশম ব্যবহার করব না রেশম ব্যবহার করব? একটু চেক করি। ধরো আমি পশম দিয়ে যদি গ্লাসকে ঘষি, আমি যদি পশম দিয়ে গ্লাসকে ঘষি, তাহলে গ্লাস হয়ে যাবে নেগেটিভ, কারণ গ্লাসের টান ইলেকট্রনের প্রতি বেশি, আর পশম হয়ে যাবে পজিটিভ। ওকে, তাহলে আমাকে আরেকবার বলো তো, আমি যদি গ্লাসের সাথে পশম ঘষি তাহলে পশম কিন্তু হবে পজিটিভ, আমি এখানে পজিটিভ মার্ক দিয়ে দিলাম, আর আমার যে গ্লাসটা সেটা হয়ে যাবে নেগেটিভ। তো চারপাশে যে অ্যাজমাগুলা উঠতে থাকে ধূলিকণাগুলো, সেগুলা কি? এই যে অ্যাসমা, মনে করো অ্যাসমা এরকম ধূলিকণার মতন, এগুলা কি? এগুলা তো স্যার নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এই যে গ্লাস নেগেটিভ হয়ে গেছে এখন, তাহলে এই গ্লাস এই নেগেটিভ চার্জ বিশিষ্ট অ্যাসমাগুলোকে বিকর্ষণ করবে, যার কারণে আমার গ্লাসটা কিন্তু পরিষ্কার থাকবে, ময়লাগুলো গ্লাসে লাগবে না, কারণ অ্যাসমাগুলোও নেগেটিভ চার্জ বিশিষ্ট আর গ্লাসটাও কিন্তু নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে গেছে, যার কারণে ময়লা লাগবে না। সেজন্য গ্লাসকে পরিষ্কার করার জন্য আমরা পশম ব্যবহার করে থাকি। বাট আমি যদি সেটা না করে গ্লাসকে আজকে রেশম দিয়ে ঘষতাম, তখন কি হতো? তখন হতো কি, আমার এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, গ্লাসটা হয়ে যেত তখন পজিটিভ চার্জ বিশিষ্ট,
আর রেশমটা হয়ে যেত তখন নেগেটিভ চার্জ বিশিষ্ট, যার কারণে আমাদের চারপাশে যে অ্যাজমাগুলো আছে অ্যাজমাগুলো তো নেগেটিভ, এগুলো রেশম দিয়ে পরিষ্কার করার সাথে সাথে ধূপ করে গ্লাসে লেগে যেত এবং গ্লাসটা ময়লা হয়ে যেত। তাহলে আরেকবার, গ্লাসকে কি জন্য আমরা রেশম দিয়ে পরিষ্কার না করে পশম দিয়ে পরিষ্কার করি, এটা হতে পারে আমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে আমার একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, গ্লাসকে কেন আমরা রেশম দিয়ে পরিষ্কার না করে পশম দিয়ে পরিষ্কার করব? তাহলে আনসার কি হবে? গ্লাসকে যদি স্যার রেশম দিয়ে পরিষ্কার করি তাহলে গ্লাস তো হয়ে যাবে পজিটিভ চার্জ বিশিষ্ট, যার কারণে অ্যাজমাগুলো সবগুলো গ্লাসে লেগে গ্লাসকে ময়লা করে দেবে। আর যদি পশম দিয়ে পরিষ্কার করি, গ্লাস হয়ে যাবে নেগেটিভ চার্জ বিশিষ্ট, যার কারণে গ্লাস ওই ময়লাগুলোকে বিকর্ষণ করবে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছ? আমাকে একটু জানাও তো আমার কথাগুলো বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা। আকিফা কি সমস্যা হয়েছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আশা করি সবাই মোটামুটি ভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছো, এই যে পশমের ব্যাপারটা। তাহলে স্যার একটা কথা বলো, এই যে মানুষের দেহ, হিউম্যান বডি, হ্যাঁ, একটা মানুষ গোসল করার জন্য যদি, হ্যাঁ, এগুলো ব্যবহার করে, অর্থাৎ মানুষের দেহের 10 নম্বরের আগের গুলো ব্যবহার করে, যেমন একটা মানুষ যদি পশম দিয়ে তার গা পরিষ্কার করে তাহলে হিউম্যান বডি হয়ে যাচ্ছে নেগেটিভ আর পশম হয়ে যাচ্ছে পজিটিভ। তো হিউম্যান বডি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু অ্যাসমাগুলোকে বিকর্ষণ করে, যার কারণে হিউম্যান বডি পরিষ্কার থাকবে। তাহলে মানুষ অবশ্যই অবশ্যই বডি পরিষ্কার করার জন্য এই পদার্থগুলো ব্যবহার করতে পারে, কিন্তু কখনোই বডি পরিষ্কার করার জন্য এই পদার্থগুলো ব্যবহার করবে না। কারণ এগুলা দিয়ে যদি সে তার শরীর পরিষ্কার করে তাহলে তার শরীরটা হয়ে যাবে পজিটিভ চার্জ বিশিষ্ট এবং আহ, তার শরীরটা অ্যাজমাগুলোকে টেনে নিয়ে নেবে। আশা করি তোমরা ভালোভাবেই এই চার্টটা বুঝতে পেরেছ। এই চার্টটা খুবই মজার একটা চার্ট এবং এমসিকিউ এর জন্য খুবই কাজে আসে। তো তাহলে এখান থেকে একটা জিনিস শিখছো আজকে, যে পজিটিভ বা নেগেটিভ হওয়া আসলে ফিক্স না। কোন একটা বস্তু পজিটিভ হতে পারে, সেও আবার কিন্তু নেগেটিভ হতে পারে। তাহলে একটা জিনিস জানলাম, গ্লাস দিয়ে বডি কিভাবে পরিষ্কার করবো। গ্লাস দিয়ে বডি পরিষ্কার করতে হবে না, আমি একটা কথার কথা বললাম, ঠিক আছে? আমি জাস্ট এটা বুঝাতে চাইছি যে এর উপরের যতগুলো পদার্থ আছে সবগুলাকে দিয়ে পরিষ্কার করা যাবে। ওকে, আচ্ছা, ওকে। আর কারো কি কোনো প্রশ্ন আছে এই টপিকের উপরে? থাকলে করতে পারো। তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেখো একটা ব্যাপার, আমরা একটা জিনিস শিখলাম যে একটা বস্তু যে সবসময় পজিটিভ হবে এবং সবসময় নেগেটিভ হবে সেটা কিন্তু ফিক্স না। তাহলে যে বস্তুটা পজিটিভ সে বস্তুটা নেগেটিভ হতে পারে, ডিপেন্ড করছে কাকে দিয়ে ঘষছো তার উপর। ওকে, তাহলে আমি সবগুলা আহ, না নাফি, এটা কোয়ান্টায়ন। আচ্ছা, এটা আমি বলছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি চলে আসতেছি এর পরের টপিকে। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমরা আধানের এই ব্যাপারটা জেনে গেলাম, এবার চলে আসি আধানের কোয়ান্টায়নে। আচ্ছা, এখানে প্রতিটাই হচ্ছে পদার্থ। তুমি সব থেকে বেটার হবে যে পদার্থটা তুমি দেখতে চাচ্ছ সেটা নেটে সার্চ করে দেখে ফেলবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা মোমের মতন একটা ব্যাপার, মানে মোমের মতন একটা পদার্থ, হ্যাঁ। এটা হচ্ছে সিলিং ওয়াক্স বলা হয় এটাকে। তো তুমি নেটে সার্চ করে আরো ভালোভাবে দেখে ফেলতে পারবে। ওকে, আসি আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন সম্পর্কে বলছি, দেখো। প্রকৃতিতে যে কোনো বস্তুর সর্বমোট আধান একটি নির্দিষ্ট মানের, যেমন আধানের যে মান, মানে ইলেকট্রনের যে আধান, তার একটা মান আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা কত বলো? স্যার 1.6 ইন্টু 10⁻⁻⁻⁹ কুলম্ব, কেমন? তাহলে আমরা জানি যে ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব, এবং এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আমি একটু স্লাইডে যাচ্ছি, স্লাইডে গিয়ে একটা জিনিস তোমাকে দেখাচ্ছি আগে। ওকে,
চলে আসি এই স্লাইডটা একটু খেয়াল করি। ওকে, আচ্ছা, তার আগে আমি স্থির তড়িতের একটা ব্যাপার আছে, একটা প্রজেক্ট আছে, প্রজেক্ট একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, একটু খেয়াল করো, সবাই একটু মন দিয়ে দেখো। এই যে বেলুন দিয়ে চুলকে ঘষা হইলো, বেলুন দিয়ে চুলকে ঘষার পর বেলুনের সাথে কিন্তু বেলুনের আকর্ষণে কিন্তু চুলটা উপরের দিকে উঠে যাচ্ছে, কেমন? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্থির তড়িৎ। এই যে কাগজ, কাগজের কিছু টুকরো নেওয়া হয়েছে ছোট ছোট করে, এবার ওই যে চুলের সাথে যখন বেলুনটাকে ঘষা হয়েছে তখন বেলুনটার মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা চলে আসছে এবং এটা কাগজের টুকরোকে আকর্ষণ করছে। চিরুনি দিয়েও এক্সপেরিমেন্টটা করতে পারো, চুলের সাথে চিরুনিকে ঘষে কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারো। তবে এখানে একটা রহস্য লুকাই আছে, শীতকালে প্রচুর পরিমাণে অ্যাজমা থাকে আর অ্যাজমা গুলাই আসলে কাগজের টুকরোর উপরে বসে থাকে, যার কারণে এক্সপেরিমেন্ট আমরা শীতকালে করি। এখানে আসলে কাগজের থেকে অ্যাজমাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, আচ্ছা যাক, এর পরের স্লাইডে চলে যাই। দেখি, এই যে এখানে খেয়াল করে দেখো, এখানে আমি একটা স্লাইড রেখেছি। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে আমাদের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ, যেটাকে আমরা বলে থাকি। ধরো কোনো একটা পদার্থের মধ্যে হয় একটা ইলেকট্রন থাকবে, কোনো একটা পদার্থের মধ্যে হয় একটা ইলেকট্রন থাকবে। ওকে, আমি একটু পেনটা চেঞ্জ করে নেই। ধরো কোনো একটা পদার্থের মধ্যে একটা ইলেকট্রন থাকবে, অথবা দুইটা ইলেকট্রন থাকবে, অথবা তিনটা ইলেকট্রন থাকবে, অথবা চারটা, অথবা পাঁচটা, বা ছয়টা, অথবা সাতটা। কিন্তু কখনো কি শুনেছ যে কোনো একটা পদার্থের মধ্যে 1.5টা ইলেকট্রন থাকে বা 1.2টা ইলেকট্রন থাকে? না স্যার, হয় একটা, না হয় দুটা, না হয় তিনটা, না হয় চারটা, না হয় পাঁচটা, না হয় ছটা, না হয় সাতটা, ডট ডট ডট। অর্থাৎ কোনো একটা পদার্থের মধ্যে ইলেকট্রন সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, খুচরো ইলেকট্রন থাকতে পারে না। এই যে পূর্ণ সংখ্যার ইলেকট্রন থাকা, এটাই হচ্ছে আসলে কোয়ান্টায়ন। আমরা ম্যাক্সিমাম জিনিস আসলে বই পড়ে বুঝতে পারি না, কারণ আমরা চিন্তা করি না ওইভাবে। ওকে, তাহলে কোয়ান্টাইন জিনিসটা একদমই সহজ একটা বিষয়, অর্থাৎ কোনো একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা অবশ্যই পূর্ণ গুণিতকে থাকবে, অর্থাৎ কখনো ভগ্নাংশ আকারে থাকবে না। এটাই হচ্ছে আসলে কোয়ান্টাইজেশন অফ চার্জ, অথবা এটাকে আধানের কোয়ান্টায়ন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আবারও আমার ওই স্লাইডে ফেরত চলে যাচ্ছি, স্লাইডটা দেখে আসি। ওকে, তাহলে আমি যে স্লাইডের কথা বলতেছিলাম সেখানে আমি এটাই বলছি যে ইলেকট্রন যদি ই হয় তাহলে কোনো বস্তুতে ইলেকট্রনের আধান হতে পারে তিনটা, বা এটাকে ভেঙে লিখলে হয় 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। 1.6 ইন্টু 10⁻19 কি? এটা তো বুঝছো, এটা হচ্ছে ই এর মান। তাহলে 3 থাকতে পারে, বা হতে পারে -7ই, মাইনাস মানে ঋণাত্মক বোঝাচ্ছে। ওকে, কিন্তু কোন বস্তুতে কি 5.2 ইলেকট্রন হতে পারে? না স্যার, হয় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কিন্তু 5.2 কিভাবে হবে? কারণ 5.2 ভগ্নাংশ পূর্ণ সংখ্যা নয়। সুতরাং কোন বস্তুতে আধানের মান, অর্থাৎ কোন বস্তুতে আধানের যে মানটা হয় সেটা নিরবিচ্ছিন্ন হতে পারে না, অর্থাৎ ভগ্নাংশ হতে পারে না, সেটা হতে হয় বিচ্ছিন্ন মানে। বিচ্ছিন্ন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে নিতু একটা কমেন্ট করছে, স্যার আমার পাশে আমার একটা ফ্রেন্ড আছে, ও আপনার ভিডিও একটা দেখে অলরেডি এক্সপেরিমেন্ট স্টার্ট করে দিচ্ছে চিরুনি আর কাগজ দিয়ে। আচ্ছা, চিরুনি আর কাগজ দিয়ে এই যে গরমকালে এক্সপেরিমেন্টটা তেমন একটা ভালো হবে না, এটা শীতকালে বেটার হবে। আর যদি ম্যাটাডোর পেনটা থাকে যেখানে রাবারের পরিমাণ অনেক বেশি, ওই ম্যাটাডোর পেনটা দিয়ে আরো ভালোভাবে করা যাবে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, বিচ্ছিন্ন আর নিরবিচ্ছিন্নটা বলি। একটা সংখ্যা, এটা হচ্ছে বিচ্ছিন্ন সংখ্যা। 2 বিচ্ছিন্ন সংখ্যা, একের সাথে 2 এর কোনো সম্পর্ক নাই। 3 আরেকটা বিচ্ছিন্ন সংখ্যা। আর নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে 1.2। দেখো 1.2টা কিন্তু নিরবিচ্ছিন্ন না, এটা 1 এর সাথেও সংশ্লিষ্ট এবং 2 এর সাথে সংশ্লিষ্ট, কারণ এটা হচ্ছে 1 এর পরে 2 এর আগে। সেজন্য ভগ্নাংশ যেগুলা সেগুলা নিরবিচ্ছিন্ন, অর্থাৎ
সেগুলা দুটো সংখ্যার সাথে রিলেটেড, আর যেগুলো বিচ্ছিন্ন সেগুলো হচ্ছে সিঙ্গেল নাম্বার, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন সংখ্যা। আর নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, যেমন 5.2 এটা কিন্তু 5 থেকে বেশি আবার 6 থেকে কম, তাহলে এটা হচ্ছে মাঝামাঝি, তাহলে এটা কিন্তু নিরবিচ্ছিন্ন। ওকে, তাহলে দেখো একটু ব্যাপারটা, কোনো বস্তুতে কোনো আধানের মান ভগ্নাংশ হতে পারে না, অর্থাৎ নিরবিচ্ছিন্ন হতে পারে না, এটা হতে হবে পূর্ণ সংখ্যার গুণিতক, এবং এই ঘটনাটাকে বলা হয় আসলে আধানের কোয়ান্টায়ন। তাহলে আধানের কোয়ান্টায়ন কি আরেকবার বলো? কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের যে মানগুলো সেগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আসো তো স্যার একটু প্রথম থেকে আমি যে ব্যাপারগুলো বলেছি সেগুলো ক্লিয়ার করে দিই একটু। ওকে, তাহলে প্রথমে আমি আজকে ক্লিয়ার করেছি যে কিভাবে থ্যালিস, অ্যাম্বার এবং অন্যান্য পদার্থের সাথে ইলেকট্রনটা আবিষ্কার করছে, মানে ইলেকট্রিসিটি কিভাবে আসছে শব্দটা, ইন্ট্রোডাকশনটা পড়েছি, এবং আমরা একটা অদ্ভুত জিনিস এখান থেকে জেনেছি যে ইলেকট্রন শব্দের অর্থ হচ্ছে অ্যাম্বার। আবার আমরা এখানে পড়েছি আধান কাকে বলে, তড়িতাহিতকরণ কাকে বলে, তড়িতাহিত বস্তু কাকে বলে, এবং তড়িৎ বিষয়টা কি, এগুলো অবশ্যই নোট করে ফেলবো। আবার পড়েছি তড়িৎ কয় ধরনের হয়, দুই ধরনের, একটা হচ্ছে স্থির তড়িৎ এবং আরেকটা হচ্ছে চল তড়িৎ। ওকে, আচ্ছা, আবার এখানে বিশাল একটা ব্যাপার আমরা এক্সপ্লেন করছি, এখানে আসলে অনেকগুলো লেখা ছিল, আমি লেখাগুলো না দিয়ে নিজে এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে খুব সহজে। এই 18টা পদার্থের নাম তোমরা মুখস্থ করার চেষ্টা করবে এবং একটা ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে সিরিয়ালি, তাহলে তোমাদেরই উপকার হবে। এরপর আমরা ইম্পর্টেন্ট একটা ব্যাপার পড়েছি যে আধানের কোয়ান্টায়ন জিনিসটা আসলে কি। তো এই যে এখান থেকে আমার ভিডিওটা পরবর্তীতে পজ করে আধানের কোয়ান্টায়নের ব্যাপারটা আরো ক্লিয়ার ভাবে তোমরা নোট করে ফেলবে। তো আমি আশা করি আজকের ক্লাসের পড়াগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা স্লাইড তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখে আমাদের স্লাইডে আর কিছু কি আমাদের জন্য ছিল কিনা। আচ্ছা, যাই হোক, আমাদের স্লাইডে একটা কুলম্বের সূত্র ছিল, সেটা আমি আজকে আর এক্সপ্লেন করতেছি না, এটা আমি নেক্সট ক্লাসে করব। অল্প অল্প করে পড়ি, আমরা অল্প অল্প করে পড়ি যেন পড়াটা একটু ভালোভাবে ক্লিয়ার হয়, তার উপর আর কিছু নাই। আমি এখন থেকে লাইভে যতটুকু পারি এভাবেই তোমাদেরকে সময় দিব। আচ্ছা, একটা প্রশ্ন করছি ইমতিয়াজ, যে ভাইয়া আধান তো লাস্টে নিরবিচ্ছিন্ন মান দেখাবে, এক্ষেত্রে আচ্ছা আচ্ছা ইমতিয়াজ, তোমার প্রশ্নটা হচ্ছে মেবি এরকম যে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। আচ্ছা, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19 কুলম, এটাকে তুমি আসলে একটা গুচ্ছমান হিসাবে ধরবে, এটাকে তুমি আলাদা ধরবে না, মানে এটাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 হিসাবে চিন্তা না করে শুধু হিসাবে চিন্তা করো, তাহলে তোমার মনে আর এই প্রশ্নটা আসবে না। কেমন, বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। জাহিদ প্রশ্ন করছে যে স্যার দুইটা সেম পদার্থ হলে কি হবে। আচ্ছা, গুড কোয়েশ্চেন। দুইটা সেম পদার্থ হলে এখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণের কোনো কিছুই হবে না, অর্থাৎ এটা পজিটিভ বা নেগেটিভের কিছুই হবে না। ইমতিয়াজ প্রশ্ন করছো জি ভাইয়া। আচ্ছা, তোমাদের ক্লাস সম্পর্কে কি কোনো অভিযোগ বা কোনো সমালোচনা বা কোনো রকমের ত্রুটি পরিলক্ষিত হয়েছে, বা তোমাদের মনে হচ্ছে যে ক্লাসটা তোমাদের জন্য বেটার হয়েছে, আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও যে ক্লাসটা তোমাদের জন্য কতটা উপযোগী মনে হয়েছে বা কতটা ভালো হয়েছে মনে হয়েছে, একটু দ্রুত কমেন্ট করে জানাও। নিতু কমেন্ট করছে ভালো লাগছে আমার, জোস লাগছে, ইমতিয়াজ কমেন্ট করছে। আচ্ছা, ইট ওয়াজ ফাইন স্যার, ফাহমিদা থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে তোমাদের কেমন লাগছে এই ব্যাপারটা জানার জন্য এটাই চাইছি যে আমার কোনো ইমপ্রুভ করতে হবে কিনা, ভিডিও দেওয়ার থেকে জুমে ক্লাস ভালো লাগে স্যার। হ্যাঁ, এটাই আমি আসলে মূলত এই জন্যই বলি, জি স্যার গ্রেট, ভালো লাগছে আমারও, আকিফা এবং গ্যালাক্সি জে4 কমেন্ট করছে। আমি আসলে এই জন্যই বলি যে লাইভ ক্লাসগুলো করে ফেলতে, তাহলে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যায়। আচ্ছা, তোমরা ক্লাসে রেগুলার প্রেজেন্ট থাকবা, আমি বেশি পড়াবো না, টেনশন করো না। বুশরা কমেন্ট করছো ভালো লাগছে, থ্যাংক ইউ, ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ গ্যালাক্সি জে4। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি অল্প করেই পড়াবো, ওই অল্প পড়াটুকু অল্পতে অল্পতে শেষ করে ফেলো, আশা করি তোমাদের অনেক বেশি উপকার হবে। কেমন, সে পর্যন্ত ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা, আর এটা আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব ফার্স্ট ক্লাস হিসাবে। ওকে স্যার, আমি ফারিয়া, হ্যাঁ ফারিয়া, থ্যাংক ইউ। হাওয়াই কমেন্ট করছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাহমিদা আসসালাম, ওয়ালাইকুম সালাম স্যার। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ। কেমন, আচ্ছা ওকে, তাহলে আমি তোমাদের, আমি জিহাদ কমেন্ট করছো, আচ্ছা ওকে জিহাদ, ইমতিয়াজ, ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, টাটা।